গবেষণায় দেখা গেছে প্রতি ৩ জনের একজন ফিমেল কিন্তু ব্রেস্ট ক্যান্সারে আক্রান্ত হতে পারে। কিন্তু সেক্ষেত্রে ভয় নয়, প্রতিরোধ বা সচেতনতা সবচেয়ে গুরুত্বপূর্ণ। দর্শক, আমাদের আজকের পর্বে আমরা আলোচনা করব এই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে। দর্শক, আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি RTV স্বাস্থ্য বিষয়ক নিয়মিত আয়োজন মেডিক্যাফে পাওয়ার্ড বাই নেভিয়ান। পুরো অনুষ্ঠান জুড়েই আপনাদের সাথে আছি আমি সানিয়া এশা। দর্শক, আমাদের আজকের আলোচ্য টপিক স্তন ক্যান্সার। ভয় নয়, প্রতিরোধই সবচেয়ে গুরুত্বপূর্ণ। বিষয়টি আলোচনার জন্য আমাদের সাথে আজকে উপস্থিত আছেন একজন অভিজ্ঞ চিকিৎসক, প্রফেসর ডক্টর মোহাম্মদ মোফাজ্জল হোসেন, রিটায়ার্ড লেফটেন্যান্ট কর্নেল, চিফ কনসালটেন্ট, মেডিকেল অঙ্কোলজি বিভাগ, বিআরবি হসপিটাল। আসসালামু আলাইকুম স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে। ওয়ালাইকুম সালাম, আপনাকে ধন্যবাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনাদেরকে শুভেচ্ছা এবং ধন্যবাদ। স্যার, প্রথমে আপনার কাছে জানতে চাচ্ছি ব্রেস্ট ক্যান্সার আসলে কি এবং সেই ক্ষেত্রে প্রাথমিক পর্যায়ে কি কি লক্ষণগুলি দেখা যায়? ব্রেস্ট ক্যান্সার হচ্ছে আমাদের মহিলাদের যে স্তন, সেটা আমরা যদিও ওটাতে দৃষ্টিতে দেখা যায়, কিন্তু পুরুষেরও কিন্তু স্তন আছে, সেটা একেবারেই রুডিমেন্টারি বা খুবই ক্ষুদ্র। এই স্তনের গঠনটা হচ্ছে কিছু টিস্যু বা কলা যেটা বলি, তার মধ্যে একটা আছে ডাক্ট, গ্ল্যান্ডের ডাক্ট। এই গ্ল্যান্ড থেকে কিন্তু আমাদের শিশুরা যে দুধ খায়, মায়ের স্তনে দুধ পান করায়, সেখান থেকে আসে এই গ্ল্যান্ড থেকে। এই গ্ল্যান্ডের যে নলটা যেদিক দিয়ে এসে নিপলের উঠে, সেই জায়গাটাকে বলা হয় ডাক্ট। তো এইখানের যে কোষগুলি আছে, সেই কোষগুলি যখন অবিরাম গতিতে বা নিয়ন্ত্রণহীনভাবে বাড়তে থাকে, তখনই এই ব্রেস্ট ক্যান্সারটা তৈরি হয়। তো বেশিরভাগই হয় কিন্তু যে নলটার কথা বললাম সেখান থেকে, সেজন্য আমরা বলি ওটাকে ডাক্ট সেল কার্সিনোমা। আর যখন ওই গ্ল্যান্ডের জায়গা থেকে, যেখান থেকে দুধটা তৈরি হয়, সেখান থেকে হয়, সেটাকে বলা হয় লোবুলার কার্সিনোমা। তো এটা হচ্ছে মূলত সংক্ষেপে বলতে গেলে ব্রেস্ট ক্যান্সার। স্যার, সেক্ষেত্রে কোন বয়সের নারীদের ক্ষেত্রে ব্রেস্ট ক্যান্সার বেশি হতে দেখা যায়? ব্রেস্ট ক্যান্সার সাধারণত 40 বছরের উপরে মহিলাদের হয়ে থাকে, তবে 50 থেকে 60 বছর বয়সের মহিলাদের মধ্যেই সবচেয়ে বেশি প্রকোপ দেখা যায়। এটার মানে এই না যে 18-20 বছর 25 বছরের মহিলাদের বা মেয়েদের হবে না। আমাদের অনেক রোগী আমরা পাই যাদের বয়স 18, 20, 25, 30, 35 এরকম। কাজেই কোনো বয়সটাই ইমিউন না, বা কোনো বয়সই হবে না এরকম বলা যাবে না। সেক্ষেত্রে প্রাথমিক পর্যায়ে যদি স্তন ক্যান্সার শনাক্ত করতে চাই, সেক্ষেত্রে কোন বিষয়গুলি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ? প্রথম কথা হচ্ছে লক্ষণগুলি কি কি। আপনি যেটা আগে জিজ্ঞেস করেছিলেন, লক্ষণের মধ্যে প্রথমেই দেখা যায় বেশিরভাগ ক্ষেত্রেই একটা গোটা হয়, চাকা হয়, বা কোনো একটা স্তনের কোনো একটা অংশ স্ফীত হয়ে যায় এবং সেটা আস্তে আস্তে বাড়তে থাকে। উনি যখন লক্ষ্য করেন তখন কিন্তু প্রায় 1 সেন্টিমিটার বা 2 সেন্টিমিটার হয়ে যায়, অথচ এটা কিন্তু বলা হয় যে একটা কোষ বৃদ্ধি হতে হতে ক্যান্সারাস পরিবর্তন হয়ে সেখান থেকে 1 সেন্টিমিটার হতে কিন্তু 5 বছর লেগে যায়। তার মানে খুবই স্লো গতিতে এটা চলতে থাকে। যখন উনি হাতে পান অথবা কোনো স্তনের আকার পরিবর্তন দেন, তখনই কিন্তু ডাক্তারের কাছে যান। এরপরে যেটা হয়, স্তনের উপরে যে স্কিন আছে বা নিপল, সেটা ক্ষয়প্রাপ্ত হতে থাকে এবং স্কিনে অনেক সময় ক্ষত হয়। তারপরে যেটা হয়, স্তন থেকে বেশিরভাগ অংশই রক্তের যে প্রবাহ, সেটা বগল হয়ে যায়। তো বগলের মধ্যেও কিন্তু একটা পিণ্ড হিসাবে প্রথমে লক্ষ্য করতে পারেন সংশ্লিষ্ট যে রোগী। কাজেই স্তনে স্ফীত হওয়া, স্তনে কোথাও চাকা হওয়া, বা কোনো নিপলটা বসে যাওয়া ভিতরে, অথবা স্কিনটা পরিবর্তন হয়ে কমলার খোসার মতো হওয়া, অথবা বগলের মধ্যে আর্মপিট বলি আমরা, বা অ্যাক্সিলা, এখানে কোনো গোটা হওয়া সিমিলারভাবে, তাহলে এইগুলি যখনই আসে তখনই। এছাড়া আমাদের দেশের মানুষ অনেক সময় বেশি অসচেতন, পার্টিকুলারলি যারা অশিক্ষিত এবং গ্রাম অঞ্চলে আছে, সুযোগ সুবিধা কম, তাদের ক্ষেত্রে আমরা দেখি অনেক সময় ক্যান্সারটা অন্য জায়গাতেও ছড়িয়ে যায় রক্তের মাধ্যমে, যেমন লিভার, বোনস, লাংস, এগুলি যখন ছড়ায় তখন কিন্তু ওই সব অঙ্গ প্রত্যঙ্গ রিলেটেড সিমটমগুলি নিয়ে আসে। যেমন লিভারে গেলে লিভারের অংশে ব্যথা হয়, লাংসে গেলে কাশি হয়, এমনকি অনেক সময় বুকে পানিও জমে যায় লাংসে। আবার বোনে গেলে পেইন হয়, হাড্ডিতে যখন স্প্রেড করে তখন এগুলি পেইন হয়। কাজেই বিভিন্ন স্টেজে বিভিন্ন রকমের সিমটম হয়। কাজে কোনো একটা নির্দিষ্ট সিমটম দিয়ে বলা যাবে না, বাট আর্লি সিমটম কিন্তু আপনি যেটা বলছিলেন সেটা ওইভাবে আমি যেভাবে বর্ণনা করলাম ওভাবে ধরা পড়তে পারে। কিন্তু সেক্ষেত্রে স্যার, মনে হয় আমাদের দেশের সমাজ ব্যবস্থা এমন যে ফিমেল যারা আছেন তারা হয়তো লজ্জাবোধ থেকে বা বিভিন্ন কারণে হয়তো এই জিনিসগুলো ওভাবে উপলব্ধি করতে পারে না, শুরুর দিকে করতে পারে না, অনেক সময় গোপন করে। দ্বিতীয় আর একটা প্রবলেম হয় যে আমাদের দেশে অনেক সময় কবিরাজি ওষুধ খায়, হোমিওপ্যাথি ওষুধ খায়।
এগুলিতে কিন্তু রোগটাকে কিছুই করতে পারে না, বরং আস্তে আস্তে ওটা ভিতরে বৃদ্ধি পেতে থাকে। এই জন্যই কিন্তু আমাদের দেশের গ্রামের মহিলারা পার্টিকুলারলি অনেক অ্যাডভান্স স্টেজে স্তন ক্যান্সার নিয়ে ধরা আসে। পড়ে আজকাল আমাদের এই সচেতনতামূলক অনুষ্ঠানের মাধ্যমে কাগজ কলম, এই যে সোশ্যাল মিডিয়া, এগুলির বদৌলতে কিন্তু গ্রামের মানুষরাও আজকাল অনেক সচেতনতার দিকে যাচ্ছে। কাজেই আর্লি স্টেজেও কিন্তু গ্রামের মহিলারাও আসে। অনেক ক্ষেত্রে বেশিরভাগ হয়তো যারা ধরতে শিক্ষিত এবং শরীর সম্পর্কে সচেতন, তারা কিন্তু মোটামুটি আর্লি স্টেজে আমাদের কাছে আসেন। জি স্যার। তো সেই ক্ষেত্রে আরও যখন অ্যাডভান্স লেভেলে পৌঁছাচ্ছে, হয়তো কিছু পরীক্ষা নিরীক্ষা আছে যেগুলোর মাধ্যমে একদম কারেক্টভাবে নির্ণয় করা সম্ভব যে আসলে সে স্তন ক্যান্সারে আক্রান্ত কিনা। তো সেই ধরনের পরীক্ষাগুলি আসলে কেমন? সেই পরীক্ষাগুলির মধ্যে আমরা প্রথমে যেটা করি যে এমনি তো ফিজিক্যাল এক্সামিনেশন বলি, বা সরাসরি ডাক্তার বা নার্স দিয়ে পরীক্ষা করা। দ্বিতীয় হচ্ছে যদি সন্দেহজনক চাকা থাকে আমরা আল্ট্রাসাউন্ড করি, ম্যামোগ্রাম করি। তারপরে যেটা করা হয়, 2 রকমের টেস্ট আছে, একটা হচ্ছে এফএনএসি আর একটা হচ্ছে বায়োপসি। এফএনএসি মানে হচ্ছে একটা চিকুন সূচ দিয়ে ওই পিণ্ডটা থেকে কিছু কোষ বের করে নেওয়া সিরিঞ্জের মাধ্যমে, নিয়ে ওইটা মাইক্রোস্কোপের নিচে দেখলেই বোঝা যায় যে এই কোষগুলির চারিত্রিক বৈশিষ্ট্য দেখলে বোঝা যায় যে এগুলি ক্যান্সার কিনা। অনেক সময় কিন্তু স্তনে নর্মাল পিণ্ডও হয়, পার্টিকুলারলি ইয়াং মহিলাদের বা মেয়েদের, তো সে সবগুলি কিন্তু ক্যান্সার না। আবার পিণ্ড হলে ক্যান্সার না, অল্প বয়স, এই চিন্তা করে কিন্তু বলা যাবে না যে আমি বসে থাকি বা আরও দেখি, কিছুদিন দেখি কিছুদিন না। তখন ওই 2 প্রকারের যে কোনো একটা পরীক্ষা করে নিশ্চিত হতে হবে যে এটা ক্যান্সার কিনা। আজকাল এফএনএসিটা অনেকখানি আমরা ডিসকারেজ করি, আমরা কোর বায়োপসিতেই বেশি সঠিক রিপোর্ট পেয়ে থাকি। সেই জন্যেই কোর বায়োপসিটাই এখন ওয়ার্ল্ড ওয়াইড এটা রিকমেন্ড করা হয় আর কি। বায়োপসি করলে নিশ্চিতভাবে ডায়াগনোসিসটা করা যায়। দ্বিতীয় হচ্ছে পরবর্তীতে শুধু ক্যান্সার ডায়াগনোসিস না, এরপরে আরও অনেক পরীক্ষা আছে যেটা ওই কোষগুলির উপরে করা হয়। কাজেই আপনি এফএনএসিতে যে পরিমাণ কোষ আসে সেটা অযথেষ্ট। কাজেই কোর বায়োপসিটাই আমরা স্ট্যান্ডার্ড বলে ধরে থাকি। স্যার, স্তন ক্যান্সারে চিকিৎসায় জেনেটিক টেস্টিং বা বায়োমার্কার টেস্ট কতটা গুরুত্বপূর্ণ, এবং আমাদের দেশে কি আসলে জিনিসগুলো খুব অ্যাভেলেবলভাবে আমরা পেতে পারি? হ্যাঁ, স্তন ক্যান্সারে জেনেটিক টেস্টের গুরুত্ব আছে, কিন্তু সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় না। স্তন ক্যান্সারের কারণ যদি আমরা বিশ্লেষণ করি, তাহলে একটা বয়সের কথা বলেছি, মহিলা হওয়াটাই সবচেয়ে বড় রিস্ক। তারপরে হচ্ছে হরমোনের ব্যাপার আছে, এনভায়রনমেন্ট আছে, রেডিয়েশন আছে। জেনেটিক ফ্যাক্টর মাত্র কিন্তু 5 থেকে 10%। যেমন একজনের যদি মা, খালা, বোন, ফুপু অর্থাৎ ব্লাড রিলেটেড কারোর ব্রেস্ট ক্যান্সার থাকে, তার মধ্যে তার ঝুঁকি বাড়ে 2 থেকে 3 গুণ। আবার জেনেটিক ক্যান্সার আমরা 100 জন রোগীর মধ্যে 5 থেকে 10% মাত্র একটা জিনের সাথে সম্পর্কিত আছে, সেটাকে আমরা বলি BRCA1 বা BRCA2 জিন। তো সেটা পরীক্ষা করি আজকাল প্রায় বেশিরভাগ ক্ষেত্রে এটা করা হয়ে থাকে, কিন্তু কতগুলি টিউমার আছে যদি বংশে অন্য কারো হয়ে থাকে সেসব ক্ষেত্রে আমরা করি। তারপর একটা ক্যান্সারের বিভিন্ন ক্যাটাগরি আছে, সেই ক্যাটাগরির মধ্যে পড়লে তখনও আমরা এটাকে করতে বলি। অসংখ্য ধন্যবাদ স্যার, খুব সুন্দর করে আমাদের কাছে আপনি বর্ণনা করেছেন। দর্শকরা অনেক বেশি উপকৃত হবে আজকের এই এপিসোড থেকে। আমরা আপনার আলোচনা আরও শুনবো, আরও কিছু প্রশ্ন এবং উত্তর নিয়ে আপনার সাথে আলোচনা করব। আপাতত চলে যাচ্ছে একটি বিরতিতে। দর্শক, আপনারা দেখছেন RTV স্বাস্থ্য বিষয়ক নিয়মিত আয়োজন মেডিক্যাফে পাওয়ার্ড বাই নিভিয়ান। চলে যাচ্ছে একটি ছোট্ট বিরতিতে, ততক্ষণ আমাদের সাথেই থাকুন। দর্শক, বিরতির পরে আপনাদেরকে আবার আমন্ত্রণ জানাচ্ছি RTV স্বাস্থ্য বিষয়ক নিয়মিত আয়োজন মেডিক্যাফে পাওয়ার্ড বাই নেভিয়ান। আমাদের সাথে আজকে উপস্থিত আছেন ডক্টর মোহাম্মদ মোফাজ্জেল হোসেন। বিরতির পরে আবার গুরুত্বপূর্ণ একটি প্রশ্নে ফেরত আসতে চাচ্ছি। আমরা চিকিৎসা পদ্ধতি নিয়ে আলোচনা করলাম, সেক্ষেত্রে আমরা জানি যে ক্যান্সারের চিকিৎসায় থেকে কিন্তু বিভিন্ন ধরনের সাইড ইফেক্ট পেশেন্ট ভোগ করে থাকেন, যেমন বমি বা অতিরিক্ত চুল পড়া বা শারীরিক দুর্বলতা। তো এই সাইড ইফেক্টগুলো কন্ট্রোল করার জন্য কি কি পদক্ষেপ নেওয়া যেতে পারে, বা এগুলো কতটুকু কন্ট্রোল করা সম্ভব? ধন্যবাদ, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, কারণ দর্শকরা অনেকেই ভীত হয়ে যান কেমোথেরাপির কথা শুনলে, রোগীরা। তো আমরা বমি কথা বলেছেন আপনি, বমি হয়, অনেকগুলি ওষুধ আছে যেগুলিতে হতে পারে, কিন্তু বমির এগেনস্টে আগে যেসব ওষুধপত্র ছিল তাদের থেকে এখন বর্তমানে যেসব ওষুধ পাওয়া যায় বমির নিবারণের জন্য, সেগুলি অনেক ফলপ্রসূ পেয়ে থাকি আমরা। আর দ্বিতীয় হচ্ছে চুল পড়া। চুল পড়াটা বন্ধ করা খুবই কঠিন। 1-2টা ওষুধ আছে যেখানে চুল পড়ে না, কেমোথেরাপির মধ্যে খুব বেশি ওষুধ নাই এরকম, কাজে এটা মেনেই নিতে হয় বেশিরভাগ ক্ষেত্রে। বাট আজকাল কিছু কিছু মেশিন বেরিয়েছে যেটা আমাদের দেশে এখন আসে নাই,
ওই কেমোথেরাপি চলার সময় যদি মাথার সাথে লাগিয়ে দেওয়া যায় এবং ওখানে কুলিং করা হয়, তাহলে দেখা যায় যে কিছু চুল পড়ার কমানো যায়। বাট একটা ভালো জিনিস হচ্ছে যে চুল পড়লেও আমরা রুগীদেরকে এইভাবে বোঝানোর চেষ্টা করি যে চুলটা পড়বে, এটা টেম্পোরারি, এটা এরকম না যে আপনি সারা জীবনের জন্য চুলটা পড়ে যাবে। কেমোথেরাপি শেষ করলেই আপনার 2 থেকে 3 মাসের মধ্যেই ঘন হয়ে আবার আপনার চুল গজাবে। ততক্ষণ পর্যন্ত আপনি একটা ব্যবস্থা, সাময়িক কোনো ব্যবস্থা গ্রহণ করতে পারেন। স্কার্ফ পরা যায়, অনেকে হিজাব পরেন, তাদের জন্য তো এটা সমস্যাই না। সো এই 2টা জিনিস গেল। এছাড়া আরও আছে কিছু জিনিস, যেমন অনেকের মুখে ঘা হয়, পার্টিকুলারলি কেমোথেরাপি দেওয়ার পরে রক্তের শ্বেতকণিকা কমার একটা প্রবণতা থাকে। শ্বেতকণিকা কমে গেলেই তখন বডি ডিফেন্স কমে যায়, তখন মুখে ঘা হয়। এগুলির একদম ইফেক্টিভ ট্রিটমেন্ট আছে এবং প্রিভেনশনও করা যায়, এগুলি না হয় যাতে সেই ব্যবস্থাও নেওয়া যায়। তৃতীয় হচ্ছে ডায়রিয়া হয় অনেকের, এটা আরও বেশি হয় যখন এই শ্বেতকণিকা কমে যায় তখন। তাহলে বমি, ডায়রিয়া, মুখে ঘা, চুল পড়া, এছাড়াও ইনফেকশন হয়, বাট ওইটা আমরা ডোজ অ্যাডজাস্ট করি তখন আর এইগুলি প্রবলেম হয় না। পার্টিকুলারলি চুল পড়াটা আমরা খুব বেশি কিছু বন্ধ করতে পারি না, ওইটা মোটামুটি মেনেই নিতে হয় এটা। স্যার, সেক্ষেত্রে চিকিৎসার পরে একজন মহিলার তার স্বাভাবিক জীবন বা কর্মজীবন বা মাতৃত্ব ধারণের ক্ষেত্রে কতটুকু সম্ভাবনা রয়েছে? এটা খুব ইম্পর্টেন্ট জিনিস, কারণ ক্যান্সার হয়েছে, আমার তো জীবন শেষ, আমি আর কিছুই করতে পারবো না। নো, দিস ইজ এ রং কনসেপ্ট। এখন দিন অনেক পাল্টে গেছে। আমরা 20 বছর আগে, যখন আমি 26 বছর হলো আমি এই লাইনে কাজ করছি, তো তার প্রথম দিকে খুবই আমরা অসহায় ছিলাম। কিন্তু আমার চোখের সামনে বাংলাদেশেই, বিশ্বে তো হয়েছেই, আমাদের বাংলাদেশেই যে স্তন ক্যান্সারের চিকিৎসার যে পরিবর্তনগুলি আমি দেখেছি, তাতে অলমোস্ট আমরা বিশ্বের যে কোনো দেশের ক্যান্সার চিকিৎসা পর্যায়ে চলে গিয়েছে বলে দাবি করতে পারি। যেটা আপনি বলছিলেন, আমাদের গুরুত্ব দিতে হবে যেসব কারণে হয়। কারণের মধ্যে আমরা বলেছিলাম যে হরমোনের একটা ব্যাপার, বাচ্চাদেরকে যারা স্তনপান করে না সেগুলি, তারপরে ওরাল কন্ট্রাসেপটিভটা অ্যাভয়েড করা, তারপরে আর্লি বাচ্চা নিয়ে নেওয়া, যেমন আমরা বলি 30 থেকে 35-এর মধ্যেই সংসারের যে প্ল্যান অনুযায়ী তাদের বাচ্চা নিয়ে নেওয়া উচিত। তো এগুলি কিন্তু খুব ইম্পর্টেন্ট জিনিস, যেগুলি প্রিভেন্ট করা যায়, নিজেদের ক্যাপাসিটির মধ্যে আছে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আর্লি ডিটেকশন, সেটা স্ক্রিনিং বা নিজের সেলফ এক্সামিনেশন, দেন গো টু দি ডক্টর ফর ফাইনাল কনফার্মেশন। স্যার, এখন জানতে চাচ্ছি একটি অ্যালার্মিং টপিক নিয়ে, যেমন আমাদের মেন্টাল হেলথ এবং যারা ক্যান্সার রোগী বা ক্যান্সার ডিজিজ সার্ভাইভাল, সেই ধরনের রোগীর ক্ষেত্রে মানসিক স্বাস্থ্যের যত্ন নেওয়া কতটুকু গুরুত্বপূর্ণ? হ্যাঁ, ওটা খুবই গুরুত্বপূর্ণ দিক। আর আগে যে প্রশ্নটা আপনি করেছিলেন তার আংশিক উত্তর আমার বাকি আছে এখনও, সেটা বলি। আমরা বেশিরভাগ ক্ষেত্রেই দেখি যে তারা চিকিৎসার পরে, পার্টিকুলারলি যারা স্টেজ 1, 2, 3-তে আসেন, তাদের স্ব কর্মক্ষেত্রে ফিরে যাচ্ছেন। তো এটা তো বিশাল ব্যাপার, এবং স্বাভাবিক জীবনযাপন করছেন। এমনকি ব্রেস্ট ক্যান্সারের পরে বাচ্চাও নিতে পারে। সেই ক্ষেত্রে আমরা তখন বলি যে কেমোথেরাপির পরে অনেক সময় ওভাম বা যে ইয়েটা হয়, ডিম্বাণুটা আমরা প্রিজার্ভ করতে বলি অনেক সময়। তারপরে কেমো দেই, তারপরে ওই ডিম্বাণুর সাহায্যে সে পরবর্তীতে বাচ্চা নিতে পারে। আবার অনেকে যাদের আর্লি স্টেজে হয়, আর্লি এজে হয়, তাদের কিন্তু এমনিতেও মাসিক পরে চালু থাকে, কাজেই তাদের বাচ্চা নেওয়ার ব্যাপার আছে। আর এই যে মানসিক হেলথের কথা বললেন, যে মেন্টাল হেলথ, সেটা আমরা ডাক্তাররা একটা বড় ভূমিকা আছে। আমার কাছে গেলেই আমি তাদেরকে প্রথমেই বলি যে আপনার যে রোগটা হয়েছে সেটা এই পর্যায়ে আছে, ট্রিটমেন্ট করলে আপনি সুস্থ থাকবেন। এই যে সাহসটা দেওয়া, প্লাস তার পরিবারের সদস্যরা তার প্রতি যদি সহানুভূতিশীল হয় এবং তাকে সহযোগিতা করে চিকিৎসার ব্যাপারে। তারপর আরেকটা গ্রুপ আছে, সেটা হচ্ছে তার কলিগরা। সে যদি কর্মজীবী মহিলা হন, তার কর্মস্থলের যে তার কলিগরা আছে, তাদের একটা বিশেষ গুরুত্বপূর্ণ দায়িত্ব আছে তাকে হেল্প করার। একটা মহিলা 6 মাস লাগে তার ব্রেস্ট ক্যান্সারের চিকিৎসা কমপ্লিট করতে, আর্লি স্টেজে হলেও। তো এই 6 মাসে তার অফিস করা হয়তো কিছুটা কষ্টকর হয়, তার জন্য তার ইনস্টিটিউট বা প্রতিষ্ঠানে চাকরি করে তার সহকর্মীরা এবং প্রতিষ্ঠান যদি তার সাহায্যের হাত বাড়িয়ে দেয়, তাহলে তারা অনেক উপকৃত হয়। আর আছে সামাজিক কিছু প্রতিষ্ঠান, যারা ভলান্টিয়ারি নন গভর্নমেন্ট অর্গানাইজেশন, তারাও কিন্তু এইসব উদ্যোগ নেয় এবং আমাদের এই রুগীদেরকে সাহায্য সহযোগিতা করে, এবং মানসিকভাবে তাদেরকে সব কাজকর্মের সাথে ব্যস্ত থাকা এবং তার নিজের পেশাতে যাতে সে ফিরে যেতে পারে, সমাজে নর্মাল মানুষের মতো সে চলতে পারে, সমাজে আবার তার
আগের স্থানে যেতে পারে সেই ব্যাপারে সাহায্য করার দেখা গেছে। স্তন ক্যান্সারের চিকিৎসায় মাল্টিডিসিপ্লিনারি টিম যেমন একজন সার্জন বা মেডিকেল অঙ্কোলজিস্ট বা রেডিও অঙ্কোলজিস্টের মানে সার্বিকভাবে সম্মিলিত চেষ্টা মানে কতটুকু গুরুত্বপূর্ণ এই চিকিৎসা ক্ষেত্রে? এটা খুবই গুরুত্বপূর্ণ। বিদেশে প্রায় সব জায়গাতেই এরকম হয়ে থাকে। আমরা বলি মাল্টিডিসিপ্লিনারি অ্যাপ্রোচ, আমরাও এরকমই করি। আমরা সার্জন, তারপরে রেডিয়েশন অনকোলজিস্ট, আমি মেডিকেল অনকোলজিস্ট, সবাই মিলেই আমরা সিদ্ধান্ত নেই। হয়তো এক জায়গায় বসে সিদ্ধান্ত নেওয়া প্রাইভেট হসপিটালগুলোর জন্য একটু কষ্টকর, বাট ইনস্টিটিউশন যেখানে আছে সেখানে অনেক জায়গাতেই এইরকম হয়, আমাদের দেশেও। কাজে আমি যদি দেখি আমার বিবেচনায় যে এটা আগে কেমোথেরাপি দিব না, আগে সার্জারি করব না, আগে রেডিওথেরাপি, তখন আমি আমার ওপিনিয়ন নেই আমার কলিগদের কাছ থেকে, রেডিয়েশন অনকোলজি কলিগ বা সার্জন, তাদের কাছ থেকে আমরা যুক্তি নিয়ে তাদের কাছে পাঠিয়ে তারাও আবার দেখে আমাদের সাথে কথা বলে আমরা সার্বিকভাবে সবাই মিলেই সিদ্ধান্ত নিই। এটা খুবই গুরুত্বপূর্ণ, তাতে ট্রিটমেন্ট রেজাল্টটাও খুব ভালো হয়। স্যার, ব্রেস্ট ক্যান্সার নিয়ে তাহলে সচেতনতা বৃদ্ধির জন্য আমরা সরকারিভাবে বা বেসরকারিভাবেই হোক কি কি স্টেপ আমরা নিতে পারি? প্রথম কথা হচ্ছে যে নিজেকে সচেতন করতে হবে, নিজের দায়িত্বটা সবচেয়ে বেশি, তারপরে তার পরিবার, তারপরে সরকার তো এই 16-17 কোটি মানুষের এই ব্রেস্ট ক্যান্সার, এর মধ্যে পুরুষ যদি আমি ধরি, মহিলা 40%, তারপরেও আছে যে এই যে বয়সে ব্রেস্ট ক্যান্সার হয় সেই বয়সের সংখ্যাও কিন্তু কম না। সেই জন্য আমরা কি করি, সরকারিভাবে তো কিছু উদ্যোগ আছেই সবসময়, আর আমরা নিজেরাও এই প্রচারণামূলক করি। যেমন আমার চেম্বারে আমরা ওই ব্রেস্ট ক্যান্সারের বুকলেট বানিয়ে রেখেছি। একজন পেশেন্ট আসলে তার সাথে যারা মহিলা থাকে তাদেরকে আমরা ওটা দিয়ে দিই যে আপনি নিজে পড়বেন, পড়ে এটা ছড়াবেন। আজকাল ইউটিউব, ফেসবুক, এখানে কিন্তু সব সময় এটা পাওয়া যাচ্ছে। আমরা যেসব প্রোগ্রাম করি সোশ্যাল মিডিয়াতে, সেগুলি কিন্তু মানুষ দেখা যায় যে লক্ষ লক্ষ মানুষ দেখে কিন্তু তারা আমাদের কাছে আসে। আমি যখন জিজ্ঞেস করি যে আপনি কার কাছ থেকে, কেউ পাঠিয়েছে আমার কাছে, বলে না স্যার, আমরা আপনার টিভি শো দেখেছি, ভিডিও দেখেছি, ফেসবুকে, ইউটিউবে। এগুলো কিন্তু সচেতনতায় কাজ করে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা চেষ্টা করি মানুষকে উদ্বুদ্ধ করার, যাদের বয়স হয়েছে 40 বা তার উপরে, তা ব্রেস্ট ক্যান্সারের কথা যদি বলি, তাহলে তাদেরকে ব্রেস্টের স্ক্রিনিংটা করতে হয়, যেটা 1 থেকে 2 বছর পর পর ম্যামোগ্রাম করার। আমি এবং আমার পরিবারের সদস্যদের করার চেষ্টা করি। আমার পেশেন্ট যারা আছে তাদেরকে বোঝাই, তাদের সাথে কথা বলে, যেহেতু পরিবারের একজনের আছে, অন্যের হওয়ার সম্ভাবনা বেশি। ওই যে বলেছিলাম জেনেটিক টেস্ট, সেই জেনেটিক টেস্ট করাই এবং তাদেরকে এই স্ক্রিনিংয়ে উদ্বুদ্ধ করি। এভাবে সবাইকেই এই পদক্ষেপ নিতে হবে, তাহলেই হয়তো একদিন মানুষ সচেতন হয়ে এই রোগের আর্লি নির্ণয় হবে, সেটা ফলপ্রসূ চিকিৎসার মাধ্যমে তাকে সুস্থতা দেওয়া যাবে। স্যার, আমাদের শিক্ষা ব্যবস্থায় যদি আমরা কিছু ইমপ্রুভমেন্টস আনি, যেমন আমাদের গার্হস্থ্য বিজ্ঞান একটি সাবজেক্ট আছে, সেখানে কি কিছু ইনফরমেশন ইনপুট করার মাধ্যমে কি আমরা আমাদের শিক্ষার্থীদেরকেও একটা ইয়ং এজ থেকেই কি এই ব্যাপারে সচেতন করতে পারি কিনা? সচেতন করতে গেলে অ্যাকচুয়ালি ছোটোকাল থেকেই করতে হয়। বলা হয় যে প্রাইমারি এডুকেশন একটা আছে, আপনারা জানেন, এটা সবাই জানে, যে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী যে মাহাথির মোহাম্মদ ছিলেন, উনি সেই প্রাথমিক শিক্ষার উপরে গুরুত্ব দিয়েছিলেন। তার ফল কিন্তু উনি পেয়েছেন 15-20 বছর পরে, ওই গ্রুপটা যখন আস্তে আস্তে উপরের দিকে উঠছে তখন। কাজে আপনি কোনো মানুষকে সচেতন করতে গেলে ওই মানে ওই অল্প বয়স থেকেই তাদেরকে সচেতন করতে হয় সব কিছু সম্পর্কেই, রোগ সম্পর্কে, পারিপার্শ্বিক অবস্থা সম্পর্কে। তো আমরা স্কুল কলেজের পাঠ্যপুস্তকে হয়তো ওই রকম নাও করে, আমরা যেটা করি অনেক ক্ষেত্রে আমরা ইনস্টিটিউশনে এই লেকচারের করি আর কি, প্রোগ্রাম করি, অ্যাওয়ারনেসমূলক প্রোগ্রাম আর কি, সচেতনতামূলক প্রোগ্রাম। এছাড়া বিভিন্ন জায়গাতে আমরা গ্রামে যেও অনেক সময় এই কাজগুলো করে থাকি। তো এইভাবে শিক্ষা প্রতিষ্ঠানের একেবারে পাঠ্য তালিকায় বা পুস্তকে অন্তর্ভুক্তি, এটা অবশ্য শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব। একটা পর্যায়ে এসে হয়তো এটা করা হবে, বাট এখনও আমরা ওই পর্যায়ে যেতে পারিনি। আমাদের শিক্ষা ব্যবস্থা বা আমাদের মানে শিক্ষাগত অবস্থাটাও ওই পর্যায়ে হয়তো এখনও যায়নি, বাট এটা করতে পারলে তো খুবই ভালো হয়। স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো আমাদের সাথে শেয়ার করার জন্য। আমরা আশা করছি নারীরা তাদের সংকট ছেড়ে এই ব্যাপারগুলো নিয়ে আরও সচেতন হবে এবং ব্রেস্ট ক্যান্সার নিরাময় করতে তাদের জন্য সহজলভ্য হবে। আমরা আমাদের পর্ব আজকে শেষ করছি। আশা করছি আগামী কোনো পর্বে আবার আপনার সাথে দেখা হবে। আপনাকে ধন্যবাদ, দর্শকদেরকে ধন্যবাদ। দর্শক, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। আপনারা দেখছিলেন RTV স্বাস্থ্য বিষয়ক নিয়মিত আয়োজন মেডি ক্যাফে, পাওয়ার্ড বাই নিভিয়ান। আশা করছি আগামী আবার কোনো পর্বে দেখা হবে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন এবং RTVর সাথেই থাকুন।